জেএসসি সম্মেলনে যোগ দিতে আজ ঢাকায় আসছেন পাকিস্তানের জ্বালানি মন্ত্রী। ইসলামাবাদকে রপ্তানির বড় বাজার তৈরির তাগিদ বিশ্লেষকের। টেকনাফে টাকা দিলে মেলে চাইনিজ রাইফেল পিস্তল, আরাকান আর্মির কাছ থেকে এসব আগ্নেয়াস্ত্র আনেন ব্যবসায়ীরা। এবং বিমানবন্দরে আগুনের রহস্য খুঁজতে আসছে 4 দেশের বিশেষজ্ঞ। ফায়ার সার্ভিসের গাফিলতি দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি আসিফ টিপু। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ ও পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে যোগ দিতে আজ ঢাকায় আসছেন দেশটির জ্বালানি মন্ত্রী পারভেজ মালিক। এই বৈঠকের মধ্য দিয়ে অর্থনৈতিক ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশাবাদী অর্থনীতি বিশ্লেষকরা। শুধু রাজনৈতিক সখ্য নয়, পাকিস্তানকে রপ্তানির বড় বাজার হিসেবে দেখতে হবে ঢাকাকে, এমন অভিমত বিশ্লেষকদের, জানাচ্ছেন প্রমাদ চৌধুরী। ৭১-এর অমীমাংসিত ইস্যুতে থমকে থাকা ঢাকা ইসলামাবাদ সম্পর্কে লেগেছে দিন বদলের হাওয়া। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ১৪ মাসে ৪ মন্ত্রী প্রতিমন্ত্রীর একের পর এক ঢাকা সফর জানান দিচ্ছে বাংলাদেশ নিয়ে নতুন ভাবনায় এখন পাকিস্তান। ২০ বছর পর সোমবার ঢাকায় হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের ৯ম বৈঠক। রোববার ঢাকায় আসছেন পারভেজ মালিক। জেএসসির এই বৈঠকে গুরুত্ব পাবে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ। এই সময় বাংলাদেশ পাকিস্তান একটি সমঝোতা স্মারক সই হতে পারে। দুই দেশের সম্পর্কের এই বাঁক বদলে দিতে অর্থনৈতিক স্বার্থকে বিবেচনায় রাখার পরামর্শ বিশ্লেষকের। পাকিস্তানে একটা ইমার্জিং মিডল ক্লাস আছে, তো তাদের জন্য আমরা অনেক পণ্য, কাস্টমাইজ প্রোডাক্ট তৈরি করতে পারি। এই তৈরি পোশাকের পাশাপাশি খাদ্য পণ্য রয়েছে এবং ইন্ডাস্ট্রিয়াল র ম্যাটেরিয়াল, ইন্টারমিডিয়েট গুড, সেগুলো আমরা পাঠাতে পারি। এটা সুন্দর পরিকল্পনা যদি আমরা তৈরি করি, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা কিন্তু এই পাকিস্তানের বাজারে বিপুল পরিমাণে পণ্য রপ্তানি করতে পারবো এবং একই সঙ্গে এই পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিগুলো গ্রো করবে। রাজনৈতিক ও ৭১ অমীমাংসিত বিষয় সহ ৩টি সদিচ্ছা থাকলেই দুদেশের সম্পর্কে আসবে গতি, এমনটাই অভিমত বিশ্লেষকদের। এই রাজনীতি যে সদিচ্ছাটা আছে সেটাকে ব্যবহার করে যদি ব্যবসার ক্ষেত্রে যদি ভালো করতে পারে, নাহলে দেখা যাবে যে ওই রাজনৈতিক সদিচ্ছাটা হয়তো আছে কিন্তু অর্থনৈতিক কাঠামোটা আর শক্তিশালী হলো না। আমাদের চেষ্টা করা উচিত হলো যে কিভাবে আমার রপ্তানিটা আমি বাড়াতে পারি পাকিস্তানে। আমাদের যে বাণিজ্য যে কাঠামোটা আমরা দেখি, তো সেখানে পাকিস্তান থেকে আমরা যেগুলো আনছি সেগুলো তো বললাম তুলা আছে, সেখানে বিভিন্ন কেমিক্যালস আছে, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স কিছু সামগ্রী আসে। দুই দেশের বাণিজ্যিক লেনদেনের পাল্লা ইসলামাবাদের দিকেই ভারী। তবে বিশ্লেষকরা বলছেন দেশটির সঙ্গে বাণিজ্যিক ঘাটতি কমাতে না পারলে অর্থনৈতিক সম্পর্কে ভারসাম্য আনতে পারবে না বাংলাদেশ। প্রমাদ চৌধুরী, নিউজ 24, ঢাকা। বিমানবন্দরে আগুনের ঘটনায় নাশকতা বা অবহেলা খুঁজতে 4টি দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়েছে সরকার। শনিবার ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ইগেট পরিদর্শনের পর একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, বিমানবন্দরের নিজস্ব অগ্নি নির্বাপনে 4টি ইউনিট ও ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছালেও কার্গো ভিলেজে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে সময় লেগেছিল। গেল 18 অক্টোবর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। আগুনে পুড়ে যায় হাজার কোটি টাকার মালামাল। একটি আন্তর্জাতিক বিমানবন্দরে এমন আগুন নানা প্রশ্নের জন্ম দেয়। এবার এই ঘটনা তদন্তে আন্তর্জাতিক সংস্থার সহায়তা দিচ্ছে বাংলাদেশ। এক্ষেত্রে নাম শোনা যাচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ডের মতো সংস্থার। বিমানবন্দরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ইগেট পরিদর্শন শেষে সাংবাদিকদেরও এমন তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থাপনা থাকে, এই জন্য আমরা 4টা দেশে ইনভাইট করছি তাদের আসার জন্য। ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে, আপনার অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে, চায়নারে ইনভাইট করা হয়েছে, টার্কিরে ইনভাইট করা হয়েছে। তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি, তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে। এই ঘটনায় ফায়ার সার্ভিসের কোনো গাফিলতি ছিল না বলে জানান তিনি। তাদের 4টা ইউনিট আছে, তাদের 4টা ইউনিট এখানে কাজ করছে, কিন্তু সাথে সাথে যে মানে আমরা হয়তো এক্সপেক্ট করছিলাম যে আরো তাড়াতাড়ি এটা কন্ট্রোল, বাট হয়তো কন্ট্রোল আসতে একটু সময় লাগছে। যেহেতু বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থাগুলো চিন্তা করতে হয়, যে ধরনের দাহ্য জাতীয় পদার্থ খুব বেশি ছিল, অনেক সময় বাতাস থাকলেও আবার অনেক সময় নিভাইতে সময় লাগে। যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুতই ইগেট চালু, রেমিটেন্স যোদ্ধাদের পাসপোর্ট ফি কমাতে সরকার কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ওইটা অনেক সময় তারা ওইটা করে
আত্মসচেতন জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। নানা আয়োজনে শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের অভিষেক অনুষ্ঠান হয়েছে। পূর্ব লন্ডনের রিজেন্টস লেক ভেন্যুতে অভিষেক অনুষ্ঠানে স্পিকার, মেয়র, কাউন্সিলর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। শামীম আহমেদের সভাপতিত্বে ও মানসুর আহমেদ শাওনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হেমলেট কাউন্সিলের স্পিকার সুলুক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন নিউহ্যাম কাউন্সিলের সিভিক মেয়র রহিমা রহমান, কাউন্সিলর মুজিবুর রহমান জসিম। আরও উপস্থিত ছিলেন ট্রেজারার সালে আহমেদ, ট্রাস্টের সাবেক সভাপতি আব্দুল ওয়াদুদ দীপুক। অনুষ্ঠানে 15 জন উপদেষ্টাকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। উপস্থিত অতিথিদের মধ্য থেকে অন্তর্ভুক্ত করা হয় 5 জন নতুন ট্রাস্টিকেও। ইউরোপ প্রবাসীদের জন্য একটি ডিজিটাল সংবাদ ও বিনোদন প্ল্যাটফর্ম হিসেবে পর্তুগালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নোটিসিয়াস বাংলা। 23 অক্টোবর লিসবনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির রাজধানীতে বসবাসরত বিভিন্ন পেশাজীবী, রাজনীতিবিদ ও গণমাধ্যম কর্মীরা। অতিথিরা বলেন, পর্তুগাল সহ ইউরোপে দীর্ঘদিন ধরে একটি পূর্ণাঙ্গ বাংলা সংবাদ মাধ্যমের অভাব ছিল, যা নোটিসিয়াস বাংলার মাধ্যমে পূরণ হলো। চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল আহমেদ বলেন, দর্শক শুভানুধ্যায়ীদের আকাঙ্ক্ষার প্রতিফলনের চেষ্টা করবে তার এই ডিজিটাল প্ল্যাটফর্ম। গত জুন থেকে পরীক্ষামূলকভাবে কন্টেন্ট প্রচার শুরু করে প্ল্যাটফর্মটি। এই সময়ের মধ্যেই ফেসবুকে 10,000-এর বেশি অনুসারী এবং 4 মিলিয়নেরও বেশি দর্শক চ্যানেলটির কন্টেন্ট দেখেছেন। মালয়েশিয়ায় কক্সবাজার ব্রাদার্স ইউনিয়ন আয়োজিত 6 দলীয় ফুটসাল টুর্নামেন্টে ফ্রেন্ডস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিডিএফসি আমপাং। শুক্রবার রাজধানীর কুয়ালালামপুরে আমপাংয়ের ফুটসাল হাবে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট উপভোগ করতে বিভিন্ন স্থান থেকে যোগ দেন প্রবাসী বাংলাদেশিরা। এ ধরনের আয়োজন সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন দৃঢ় করবে বলে মন্তব্য করেন অতিথিরা। ফুটবলের ছোট সংস্করণের এ আয়োজন হয়ে ওঠে প্রবাসীদের মিলন মেলা। শুধু কুয়ালালামপুর নয়, এদিন খেলা উপভোগ করতে অন্যান্য রাজ্য থেকেও প্রবাসী বাংলাদেশিরা ছুটে আসেন। টুর্নামেন্টে বিজয়ী দলকে ক্রেস্ট 60,000 টাকা ও রানার্স আপ দলকে ক্রেস্ট 36,000 টাকা দেওয়া হয়। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। কক্সবাজার ব্রাদার্স ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষ। আজকে আমরা সুন্দর এবং সফলতার সাথে টুর্নামেন্টটি শেষ করতে পারছি। অনেক ভালো টুর্নামেন্ট হয়েছে, এরকম আয়োজন যেন নেক্সটে হয়। বাংলাদেশি ভাইয়েরা একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে। এটা আসলে সত্যি খুবই আনন্দদায়ক বিষয়। এই ধরনের খেলাধুলা সবসময় আয়োজন করলে আমরা অত্যন্ত সতেজভাবে থাকতে পারে আমাদের লোকজন। শুধু মিলন মেলা না, এখান থেকে উঠে আসবে প্রবাসীদের একটা কঠিন একটা টিম, যাতে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি ফুটবলের মাধ্যমে। বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের কানাডার চাকরির বাজারে নিজেদেরকে উপযুক্ত করে তৈরির জন্য ক্যালগারিতে ক্যারিয়ার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ক্যালগারি বিশ্ববিদ্যালয়ের টেইলর ইনস্টিটিউটের 3টি সংগঠনের আয়োজনে ওয়ার্কশপ অন ক্যারিয়ার ডেভেলপমেন্ট শীর্ষক কর্মশালাটি অনুষ্ঠিত হয়। আয়োজক ছিল সংগঠন বুয়েটে অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ক্যালগারি, বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ক্যালগারি এবং বেঙ্গলি স্টুডেন্ট সোসাইটি। সেমিনারে ক্যারিয়ারের দিক নির্দেশনা, রিজিউমে সংস্কার এবং চাকরির বাজারে প্রবেশ ও পদোন্নতির জন্য বিভিন্ন পরামর্শ দেন অভিজ্ঞ বিভিন্ন বড় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ ব্যক্তিরা। সেমিনারে বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখা কানাডা ও বাংলাদেশের 16 জন পেশাজীবী তাদের কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের সাথে সরাসরি কথা বলেন। আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বাংলাদেশ থেকে এখানে এসে পড়ালেখা করছি, তাদের জন্য এরকম ইভেন্ট অনেক হেল্প করবে। আজকে ক্যারিয়ার ফেয়ারে এসে অনেক কিছু শিখেছি, অনেক তথ্য সংগ্রহ করেছি, আজকে অনেক ইনফরমেশনও পেয়েছি। এই ধরনের কর্মশালা আমাদেরকে অনেক উপকৃত করবে এবং আমরা ভবিষ্যতে চাকরি পেতে অনেক সাহায্য পাবো। এরকম ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার আমাদের বাংলাদেশি স্টুডেন্ট কমিউনিটির জন্য অনেক ইউজফুল একটি জিনিস। স্টুডেন্টস এবং যারা গাইডলাইন চাচ্ছিল এখানে জব সিকার্স, তাদের জন্য এটা অনেক বড় উপকার হয়েছে এবং উই উইল কন্টিনিউ দিস। হোপফুলি এভরি কোয়ার্টার আমরা এরকম একটা জিনিস অর্গানাইজ করব। প্রাথমিক শিক্ষার কাঠামো পরিবর্তনে কাজ করবে বিএনপি, এমন অঙ্গীকারের কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি। শনিবার কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান। কিশোরগঞ্জ থেকে ফজলে রাব্বি, সৌরভের রিপোর্ট।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এই মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয় শিক্ষার্থীরা। তারা সরাসরি প্রশ্ন করেন তারেক রহমানকে। শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, রাষ্ট্রের উন্নয়নে উপযুক্ত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নে ও নিরাপদ ক্যাম্পাস গড়তে অঙ্গীকারবদ্ধ বিএনপি। বাধ্য হয়ে প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা সেকেন্ড একটা জব ওনাদেরকে করতে হয়, একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয় সংসার চালানোর জন্য। আমরা চাই না ওনারা এটা করুক, আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যাতে ওনারা ওনাদের ফুল কনসেন্ট্রেশন, ওনাদের পুরো মনোযোগ যাতে ওনারা শিক্ষার্থীদের পিছনে দিতে পারেন। আমরা ওনাদেরকে ওনাদের সামাজিকভাবে অর্থনৈতিকভাবে ওনাদেরকে যাতে আমরা বেটার সাপোর্ট করতে পারি, সেটা আমাদের থাকবে অন্যতম মূল লক্ষ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে জ্ঞান ও কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে নতুন প্রজন্মকে। আমরা এই খেলাধুলার যে সাবজেক্টটা, এটাকে আমরা মেইন সাবজেক্টের ভিতরে নিয়ে আসব। অর্থাৎ তোমাকে এই খেলাধুলাটায় ভালো করতে হবে, 5 নম্বর পেতে হবে তোমাকে। এটা আর খেলাধুলার মতন থাকবে না। রিলিজিয়াস বিষয় পড়ছো, তুমি যেরকম অঙ্ক করছো, তুমি যেরকম বাংলা করছো, তুমি যেরকম ভূগোল পড়ছো, খেলাধুলার সাবজেক্টটাকেও আমরা নাম্বারের মধ্যে নিয়ে আসবো। অর্থাৎ তোমাকে মিনিমাম এত নাম্বার পেতে হবে। দেশে ফিরে সকলের সাথে সরাসরি কথা বলে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারেক রহমান। দেশে আসলে আমি বিশ্বাস করি সকলের সাথে সামনাসামনি বসে আবার কথা বলতে পারবো। খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় কিশোরগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 10,000 শিক্ষার্থী। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, কিশোরগঞ্জ। ক্ষমতায় গেলে প্রাথমিকে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করবে বিএনপি, প্রতিশ্রুতি দিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শনিবার রাজধানীতে এক সেমিনারে কথা বলেন তিনি। আয়োজনে ভেদাভেদ ভুলে অংশ নেন জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ। ধর্মীয় মূল্যবোধ রক্ষায় মাঠে থাকার অঙ্গীকার করেছেন সবাই। দেশের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষক আছেন, যারা পাঠ্যসূচিতে থাকা প্রধান প্রধান ধর্মের বইয়ের আলোকে শ্রেণীকক্ষে পাঠদান করেন। প্রাথমিক স্তরেও ধর্মীয় শিক্ষার বই আছে, তবে নির্ধারিত ধর্মীয় শিক্ষক নেই। অন্যান্য শিক্ষকরাই এই বই পড়ান শিক্ষার্থীদের। এমন বাস্তবতায় নতুন করে আলোচনায় প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ ইস্যুতে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদের সেমিনারে উঠে এলো বিষয়টি। দাবি, প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী সব সিদ্ধান্ত বাতিল করা হোক। বাংলাদেশে কিছু এমন দাবিতে দ্বন্দ্ব ভেদাভেদ ভুলে সেমিনারে হাজির বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। আগামী প্রজ্ঞাপন সহ এটা বাতিল ঘোষণা করতে হবে, আর সাথে সাথে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে। সেমিনারে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। জাতীয় শিক্ষা, ওয়েস্টার্ন কালচার, সেকুলারিজম আর নানান কথার নামে আপনি ইনক্লুসিভ বলবেন, রেইনবো বলবেন, প্লুরালিজম বলবেন, ট্রান্সজেন্ডার বলবেন, এই সমস্ত শব্দের মারপ্যাচের আড়ালে মানুষকে যৌনতা শেখাবেন, সমকামিতা শেখাবেন, আপনি ট্রান্সজেন্ডারের নামে আর একটা হারাম কবিরা গুনার কাজ করাবেন। এই শিক্ষা দিয়ে ফাউন্ডেশনকে আপনি নষ্ট করবেন। ইউ হ্যাভ নো রাইট, আপনার কোনো অধিকার নেই। ক্ষমতায় গেলে প্রাথমিকে ধর্মীয় শিক্ষকের পদ তৈরি করবে বিএনপি, বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত হতে পারি জনগণের সমর্থনে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে, তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে ধর্ম ও নৈতিকতা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য পদ সৃজন এবং নিয়োগের ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। ক্ষমতায় গেলে অটুট রাখা হবে ধর্মীয় মূল্যবোধ, অঙ্গীকার করেন সেমিনারে অংশ নেয়া রাজনৈতিক নেতারা। প্রাথমিক শিক্ষাক্রম। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ছোটখাটো মতপার্থক্য ভুলে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীতে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এই আহ্বান জানান। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, মতামত আদর্শিক পার্থক্য সত্ত্বেও সবাই ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঠেকাতে হবে। অপরদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের বর্তমান সুযোগ হাতছাড়া করা যাবে না। রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন সরকারের উপদেষ্টা, রাজনীতিবিদ, শিক্ষক, অর্থনীতিবিদ, সাংবাদিক সহ বিশিষ্টজনরা।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদী শাসন আমলে গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের প্রত্যাবর্তন মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের প্রশ্নে, এই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকব এবং ঐক্যবদ্ধ থেকেই আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সমস্ত দরজা বন্ধ করব। যদি আমাদের অনৈক্যের কারণে, আমাদের বিভেদের কারণে কোনো সময় কোনো ফাঁকে যদি ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের কোনো আশঙ্কা থাকে, এই জাতি আমাদেরকে ক্ষমা করবে না। আমি আহ্বান রাখবো সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটখাটো সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই, গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসি। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে হবে। যে নতুন বাংলাদেশের জন্য আমরা স্বপ্ন রেখেছিলাম, সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য যেন যারা এর স্টেক হোল্ডার, যারা এর দায়িত্বে আছে, তারা যেন তাদের প্রতিশ্রুতির উপরে, অঙ্গীকারের উপরে যেন মজবুত থাকে। অনুষ্ঠানে শেখ হাসিনা 15 বছরে যেসব অপকর্ম করেছে তা সংরক্ষণ করার উপর জোর দেন বক্তারা। আমরা কমিটেড ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল একটা নির্বাচন দিয়ে এবং নির্বাচিত গভর্নমেন্টের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা ফিরে যাব। হাসিনার আমলের 15.5 বছরে যতগুলো যা যা হয়েছে প্রত্যেকটা ডিটেলস লিখে রাখা, হিস্ট্রি লিখে রাখাটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। দেশে গণতন্ত্র ফিরে আসলে গণমাধ্যমের স্বাধীনতা ফিরে আসবে বলেও মন্তব্য করেন বক্তারা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবারে জেরুসালেম নির্বাচনের পথে। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ প্রস্তুত করাকে অগ্রগতি হিসেবে দেখছে এনসিপি। দলটির দুই নেতার অভিযোগ, কয়েকটি দল জুলাই সনদের আইনি ভিত্তি দিতে বাধা দিচ্ছে। শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রাজনৈতিক দলগুলো এখন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে হাতিয়ার বানিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। নানা নাটকীয়তায় 17 অক্টোবর ঐতিহাসিক জুলাই সনদে সই করে বিএনপি, জামায়াত সহ 25টি রাজনৈতিক দল। কিন্তু সেদিন মঞ্চে ছিল না জুলাই অভ্যুত্থানের রাজপথের সামনের সারিতে থাকা নাহিদ সার্জিসদের দল এনসিপি। এ নিয়ে সপ্তাহ জুড়ে নানা আলোচনা সমালোচনার পর শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পরে আক্তার হোসেন জানান, জুলাই সনদ বাস্তবায়নের খসড়া ও পরিধি না জেনে সনদে স্বাক্ষর করবে না এনসিপি। জুলাই সনদ স্বাক্ষরের যে বিষয়, এটা একটা আনুষ্ঠানিকতা, যে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জুলাই সনদের বাস্তবায়নের যে জায়গাটি আছে সেটা আসলে সুনিশ্চিত করা সম্ভবপর নয়। জুলাই সনদ বাস্তবায়নের জায়গাটা সুনিশ্চিত হলে পরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করার ব্যাপারে আগ্রহী রয়েছে। এদিকে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদের আইনি ভিত্তি দিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এই কনস্টিটিউশনের উপরে অনেকগুলো ব্যক্তি থেকে বসেছে, অর্থাৎ এই কনস্টিটিউশনের উপরে শেখ ফ্যামিলি উঠে গেছে, এই কনস্টিটিউশনের উপরে হলো জিয়া ফ্যামিলি উঠে গেছে, এই কনস্টিটিউশনের উপরে হলো মওদুদি ফ্যামিলি হলো উঠে গিয়েছে। তা আমরা যদি আইনের নিশ্চিত করতে চাই বাংলাদেশে, তাহলে এই সকল ফ্যামিলি, এই সকল ধারা সবাইকে আমাদের কনস্টিটিউশনে আন্ডার আসতে হবে। মাজার সংস্কৃতি, সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা শীর্ষক জাতীয় সংলাপে আরও বক্তব্য রাখেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ধর্মীয় সংখ্যালঘু এবং ধর্মীয় ভাষিক সংখ্যালঘু, এথনিক সংখ্যালঘু যারা আছে তাদেরকে আপনারা আসলে কিভাবে লিড করবেন, এটা প্রত্যেকটা দলের নির্দেশনা থাকতে হবে। তথ্য উপদেষ্টা আরও বলেন, আগামী নির্বাচনে প্রত্যেকটি দলের নির্বাচনী ইশতেহারে ধর্ম অনুযায়ী সুনির্দিষ্ট পরিকল্পনা দিতে হবে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। আর এই ছিল প্রবাসের সংবাদে। সবাইকে ধন্যবাদ।